বাঁকুড়া বিষ্ণুপুর শহর, যে শহরে আমরা মূলত বিষ্ণুপুরের যে ঐতিহাসিক মন্দিরগুলো তৈরি হয়েছিল ১৬০০ খ্রিস্টাব্দে পাল রাজাদের আমলে, সেগুলো সব দর্শন করব এবং মন্দির গায়ের যেসব অসাধারণ টেরাকোটার সৌন্দর্য সেগুলো আমরা খুঁটিয়ে একটু দেখব এবং আপনাদেরও দেখাবো। আর সেই মন্দির নগরী দর্শনের সাথে সাথে আমরা যাব বাঁকুড়া এবং মূলত বাঁকুড়ায় গিয়ে তার আশপাশে যেসব সুন্দর জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব। সবই আপনারা দেখতে পারবেন এই ভিডিও সিরিজে, যার সঙ্গে অন্যতম হচ্ছে একটা বিখ্যাত ড্যাম যেটা খুব কম মানুষই গিয়েছেন, তালবেরিয়া ড্যাম, এবং সাথে থাকছে মুকুটমণিপুর এবং আরও অনেক। দেখতে থাকুন, আশা করি এই ভিডিও সিরিজ খুব ভালো লাগবে। আগের এপিসোডে যেমন দেখেছেন যে আমরা এই হাইওয়ে দিয়ে যেতে যেতে এই রাস্তার সেকেন্ড টোল প্লাজা ক্রস করে এসেছি। এখন যে লোকেশনে আছি আমার ম্যাপ বলছে এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সোজা গেলে সোজা দুর্গাপুর। তো আমার ম্যাপ বলছে আর ১-১.৫ কিলোমিটার বা ২ কিলোমিটারের মধ্যে আমাকে ডান দিকে ঢুকতে হবে ওই তারকেশ্বর যাওয়ার জন্যে। এখন একটু ধীরে ধীরে চালাচ্ছি এই কারণে যে এই রাস্তায় আমি এই তারকেশ্বরের দিকে কখনো গাড়ি নিয়ে ঢুকিনি, তো কখন সেই মোড়টা আসবে একটু সতর্ক দৃষ্টি রাখছি, কারণ এর আগে দুবার এরকম ভুল হয়েছিল। যাই হোক, এখন সেই তারকেশ্বর যাওয়ার রাস্তায় এর মধ্যে ঢুকে পড়েছি, যদিও আজকেও একটু ভুল হয়েছিল, তো সেটা বেশি জটিল হয়নি। ম্যাপ বলছে এখান থেকে আর মাত্র ২২ কিলোমিটার তারকেশ্বর। এখন বুঝতেই পাচ্ছেন যে এতক্ষণ হাইওয়ে দিয়ে যেভাবে এসেছি, যে পরিবেশে এসেছি, তো সেইভাবে তো আর এই রাস্তায় যাওয়া যাবে না, কারণ এই রাস্তা অপেক্ষাকৃত অনেক সরু, কনজাস্টেড এবং পরপর বাজার ইত্যাদি আসছেও, যেই কারণে একটু দেখে শুনে যেতে হচ্ছে। আর এখানে যেহেতু লোকাল রাস্তা, সুতরাং অটো, টোটো, ভ্যান ইত্যাদি অনেক কিছু এই রাস্তায় প্রচুর আছে। এখন দেখা যাক কিভাবে যাওয়া যায়। বলতে বলতে একটা এই রোড ইন্ডিকেটার দেখলাম যে এখান থেকে সোজা তারকেশ্বর ২২ কিলোমিটার, সুতরাং ম্যাপ যা আগে বলেছিল ঠিকই আছে। এখন যদি এটা হাইওয়ে হতো, এই ২২ কিলোমিটার রাস্তা কভার করতে খুব বেশি হলে ৮ ঘন্টা সময় লাগতো, কিন্তু যেহেতু এটা হাইওয়ে নয়, সুতরাং আগের থেকে গেস করা সম্ভব না যে এটা ৮ ঘন্টা লাগবে না, ১ ঘন্টা লাগবে না, ১.৫ ঘন্টা লাগবে। কারণ রাস্তা, পরিবেশ এবং বিভিন্ন জায়গায় যেরকম রাস্তা হয় আর কি, ডিস্ট্রিক্ট রোডগুলো যেমন হয়। এখন আমরা এই ফ্লাইওভারটার উপর দিয়ে যাচ্ছি এবং এই ফ্লাইওভারটার নিচ দিয়েই কিন্তু গিয়েছে ট্রেনের লাইন। জাস্ট কামারকুণ্ডু স্টেশনের উপরেই এই ফ্লাইওভারটা তৈরি করা। তো সেটাই আমাকে এক স্থানীয় ভাই বলছিলেন
কিছুক্ষণ আগে যেমন আমি রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, তখন কথা বলছিলাম, তো বললেন যে সোজা যাবেন, গিয়ে আপনার ইন্ডিকেশন হচ্ছে দেখবেন একটা কামারকুণ্ড স্টেশনের উপর দিয়ে একটা ফ্লাইওভার হয়েছে নতুন, তো ওইটা দিয়ে যাবেন, বুঝবেন রাস্তা ঠিক আছে। তো সেইভাবেই চলেছি। এখন আর রাস্তা ভুল করার কোনো স্কোপ নেই। যেটা হাইওয়ে থেকে এই ডিস্ট্রিক্ট রোড বা ছোট রাস্তায় ঢুকতে গেলে যেটা হয়, এখন সকাল পেরিয়ে গেছে কিন্তু তেমন রোদ্দুর নেই, যে কারণে খুব কমফোর্টেবল জার্নি হচ্ছে। কিন্তু কমফোর্টেবলের থেকে আর একটা যেটা সমস্যা, যেটা বারবার বলেছি, যে এই কিছু দূর অন্তর অন্তর যে বাজার ইত্যাদি, তো সেই কারণে আপনাকে যদি গাড়ি নিয়ে যাবেন তো আপনাকে খুব একটু সাবধানে যেতে হবে, কারণ স্থানীয় মানুষজন, যানবাহন, তাদের সবসময় একটু অগ্রাধিকার থাকবে। সুতরাং আমি বাইরের থেকে এসেছি, সুতরাং আমি বহিরাগত, সুতরাং আমাকে সেইভাবেই একটু, যাকে বলে, সমঝে আসতে হবে। সেটা আমি 2-3 বার বুঝেওছি। মানে আমাকে দাঁড় করিয়ে একটা ভ্যান রিক্সা রাস্তা ক্রস করে চলে গেল, এবং সে এমনভাবে আমার দিকে তাকালো যেন ব্যাপারটা, অপরাধটা আমিই করে ফেলেছি, সে নয়। তো এইসব ছোটোখাটো জিনিসগুলো একটু মাথায় রেখে এই গাড়ি চালানো ভালো, তাহলে অশান্তি হওয়ার সম্ভাবনা কম। যাই হোক, এখন আমার টার্গেট হচ্ছে একটু তাড়াতাড়ি যাওয়ার, কারণ এর আগেই বলেছি আগের এপিসোডে যে আমাদের প্রোগ্রাম আছে, যে আজকে সকালবেলায় তারকেশ্বর পৌঁছিয়ে আগে পুজো দেব। সেই কারণে সকাল থেকে উপোস করেই আছি, জাস্ট চা ইত্যাদি খেয়েছি। তো সেই কারণে একটু আগে আগে যেতে পারলে ভালো। আর রাস্তার সম্বন্ধে একটু বলি, যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন, এই রাস্তার কোয়ালিটি মিডিয়াম, খুব খারাপ নয়, খুব ভাঙাচোরা নেই, তবে একদম স্মুথ রাস্তা নয়। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে, বুঝতেই পারছেন, একটু কনজেস্টেড জায়গা। সুতরাং এসব জায়গা দিয়ে একটু ভোর ভোর পাস করতে পারলে আর একটু ফাঁকা পাওয়া যায়, অথবা দুপুরের পরে, যখন মানুষজন একটু রাস্তায় কম থাকবে। তো এখন কোনোটাই নয়, এখন সকাল 11টা বাজে, সেই কারণে রাস্তায় কিছু লোকজন তো অবশ্যই আছে, কিন্তু মোটের উপরে জার্নি ভালো, বেশ। আমি কোনো চাপ না নিয়ে সবসময়, আমি যখন ড্রাইভ করি বন্ধু, তখন আমি কোনো রকম চাপ নেওয়ার মধ্যে নেই। টার্গেট একটা থাকে, পরিকল্পনা একটা থাকে, আননেসেসারি সময় নষ্ট করব না সেটা একটা প্রচেষ্টা থাকে, কিন্তু অনর্থক চাপ নিয়ে তাড়াহুড়ো কখনো আমি করি না। পরিস্থিতি যেমন, তেমনভাবেই আমি ড্রাইভ করি। এখন এই জাস্ট ক্রস করলাম তারকেশ্বর, ঢোকার আগে ওয়েলকাম টু তারকেশ্বর বলে একটা তোরণ করা আছে। এখন সব জায়গায় এই জিনিসটা হয়েছে, ভালো তোরণটা। দীঘার ওয়েলকাম গেটটা তো অসাধারণ সুন্দর, সেটা তো নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। তো এরকম ওয়েলকাম গেট কিন্তু ছোট বড় প্রায় সব জায়গাতেই আছে। এখন আরেকটা ছোট বাজার এলাকা এরকম ক্রস করে যাচ্ছি, তো যেটা আপনাদের বারবার বলছিলাম, যে এই বাজার এলাকাগুলো ক্রস করার আগে, ক্রস করার সময় যতই মনের মধ্যে বিরক্তি আসুক আর যাই আসুক, একদম ঠান্ডা মাথায় কমফোর্টেবলি যাওয়ার চেষ্টা করবেন। আর এমনি আমি একটা সাধারণভাবে আমার মনে হয়েছে, আমি যেহেতু গাড়ি নিয়ে অনেক ঘুরে বেড়াই,
তো বা এমনিতে ঘুরতে গেলেও ঘুরি তো আমি অনেক দিন ধরেই। তো গাড়ি নিয়ে গেলে রাস্তায় এই যেসব যানবাহন থাকে, লোকাল মানুষজন থাকে, তারা একটু কেন জানি না একটা অ্যানয়েড থাকে যে গাড়ি নিয়ে এসছে, এরকম আর কি ব্যাপারটা। তো এই ব্যাপারটার জন্য তাদের আরো রাগ ইত্যাদি হয়। সুতরাং যদি কোনো কারণে ছোটখাটো ইনসিডেন্টও হয়, তখন যে গাড়ি চালাচ্ছেন তার উপর অনেকটা অশান্তি হয়। এই তার কমন সাইকোলজি এইটাই, আর কিচ্ছু না। কারণ গাড়িতে বেরোলে পরে নিশ্চিতভাবে কখন কি হবে কেউ জানে না। সুতরাং ছোটখাটো ঠোকাঠুকি টাচ হতেই পারে, যেটা হয় না, খুব বিরল। কোনো ড্রাইভারই চায় না, কোনো যিনি চালাচ্ছেন গাড়ি, কখনোই কেউ চায় না সে অন্য কারোর সঙ্গে একটু ঠুকে দিক বা কাউকে আঘাত করুক, কারণ তাহলে তার নিজেরও ক্ষতি। সেটা কোনো চালক কিন্তু ইচ্ছা করে চায় না, সবসময় সে চায় কেয়ারফুলি চালাতে, যাতে কোনো কোনো কারোর সঙ্গে ঠোকাঠুকি না হয়। কিন্তু তারপরেও যদি হয়ে যায় সেটা অ্যাক্সিডেন্ট। কিন্তু সেই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি রাস্তায় লক্ষ্য করে 100% অভিযোগের তীর, দায় কিন্তু থাকে এই গাড়িওয়ালাদের উপরে। আপনি দেখবেন যে এই ঘটনাগুলো কিন্তু রাস্তায় হামেশাই হয়। যাই হোক, বলতে বলতে অবশেষে তারকেশ্বর এসে পৌঁছলাম। এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের যাওয়ার তোরণ। তো নিশ্চিতভাবে ওইকে দিকে তো আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আমি এখন ওইখান থেকে বাদিকে এলাম, বাদিকে এসে একজনকে জিজ্ঞাসা করলাম যে আমার এই অ্যাকোমোডেশনটা কোথায়। এটা হচ্ছে সেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নটরাজ ট্যুরিজম প্রপার্টি, যেখানে আমি থাকবো আজকের দিনটা। এই জন্য বুক করেই এসছি আগে থেকে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, এতদিন যদিও ফেসবুকে ব্যাপারটা চলতো, এই গত এপিসোড থেকে আমি এই ইউটিউবে এই ভিডিও প্রকাশ করা শুরু করেছি। তো যেটা বলছিলাম যে এই যখনই আমি, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে, তো তবুও আমি চেষ্টা করি যে সরকারি কোনো প্রপার্টিতে থাকতে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে থাকলে আমি মোটামুটি 99% সম্ভাবনা যে আমি সেখানে যদি সরকারি প্রপার্টি থাকে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের, আমি সেখানে বুক করে যাই। কারণ সেটা অনেক আমার কাছে খুব সেফ, হোমলি, হাইজিনিক, অনেকটা স্পেসিয়াস, সব দিক দিয়ে ভীষণ সুবিধা হয়। এই দেখুন, ভিতরে ঢুকে এসেছি, বিশাল জায়গা। এই বিশাল জায়গায় বিশাল পার্কিংয়ের ব্যবস্থা। এইটা সম্পূর্ণ টোটাল পার্কিংয়ের ব্যবস্থা। এই পাশটা পুরোটাই পার্কিং। আর এইখানে এই তারকেশ্বর ট্যুরিজম প্রপার্টিটা একটা 3 তলা বিল্ডিং। তো এই 3 তলা বিল্ডিংয়ের অ্যাকোমোডেশনগুলো আছে, আর কিছু অ্যাকোমোডেশন আছে। এই যে মাঠটা আছে, মাঠটার পেছনে এই কটেজগুলো আপনারা দেখছেন। এই বিশাল মাঠটাও খুব সুন্দর করে সাজানো, একদম ঘাসের গালিচা মতো হয়ে রয়েছে। তার পেছনে 7-8টা কটেজ আছে। তো আমি যখন বুক করি অনলাইনে, তখন আমি কটেজ অপশনও পেয়েছিলাম, কিন্তু এক রাত্রি থাকবো বলে আর কটেজটা বুক করিনি। আমি হোটেলের অ্যাকোমোডেশনের রুমটাই বুক করেছি, যেটা ডিলাক্স রুম। এখানে আমি গাড়িটা পার্ক করেছি, একদম সেফ অ্যান্ড সিকিউরড। সব থেকে এটাই নিশ্চিন্ত লাগে ট্যুরিজম প্রপার্টিতে, যে এই পাঁচিল দিয়ে ঘেরার প্রপার্টি। গেটে সবসময় 24 আওয়ার্স গার্ড আছে, কোনো রকম নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। নিশ্চিন্ত মনে গাড়ি পার্ক করে আমি এবার নিজের রুমে খুব নিশ্চিন্ত মনে কমফোর্টেবলি থাকতে পারি। সেই জন্যই আমি চেষ্টা করি। একটু কস্টলি হয়, কিন্তু সেটা গায়ে লাগে না এর ফ্যাসিলিটিতে। আর আরেকটা সব থেকে বড় আরেকটা জিনিস হচ্ছে যে আমি দেখেছি এই ট্যুরিজম প্রপার্টির খাওয়া দাওয়ার ব্যাপারটা, যেহেতু এরা ওই বাসি খাবার, পচা খাবার এগুলো একদমই হবে না,
একদম 100% গ্যারান্টেড। এবং অনেক জায়গাতেই আমি দেখেছি যে আমি বলেছি যে আমাদের এই অসুবিধা আছে, আমাদের এরকমভাবে রান্না করে দিলে ভালো হয়, এবং ওরা অনেক জায়গায় সেইভাবে রান্না বান্না করে দিয়েছে। তো এটা একটা সাংঘাতিক অ্যাডভান্টেজ। তো এইটা হচ্ছে রিসেপশানে আমি আমার এন্ট্রিগুলো করিয়ে নিয়েছি, তারপরে আমি ভিডিওটা তুলেছি। সুন্দর রিসেপশন, এবং এই হচ্ছে সেই তারকেশ্বর বাবা মহাদেবের একটা সুন্দর ছবি সাজানো গোছানো। ঠিক আছে, বাবাকে প্রণাম করতে করতে আজকের এপিসোড এখানেই শেষ। কথা হবে পরের এপিসোডে। নমস্কার।